ফিক্সেফ প্লাস এর সমন্বয়ে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠান নারী ও তার পরিচর্যা। দর্শক যারা স্ক্রিনের ওপার হতে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই সুস্থ আছেন এবং প্রিয়জনের সঙ্গে আছেন। অনুষ্ঠানটি শুরুর পূর্বেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সায়েন্টিফিক পার্টনার নাভানা ফার্মাকে এবং তার সাথে সাথে অজমিনা অ্যান্ড পিক্সেফ প্লাসকেও, কারণ তাদের প্রয়াসে আজকের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে মনের খবর টিভির পর্দায়। আজকে পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকবো আমি সাবিকুন নাহার, এমবিবিএস শিক্ষার্থী, পপুলার মেডিকেল কলেজ, ঢাকা। নারী একটি পরিবারের প্রাণ বলা যায়। একজন নারী সব বয়সে সাজিয়ে রাখে একটি পরিবারকে। ঘরের প্রাণকেন্দ্র বলা যায় একজন নারীকে। হিউম্যান বডিতে অনেক কমপ্লিকেশন হয়, সেগুলো তো আমরা জানি। তার মধ্যে নারীদের তো কমপ্লিকেশনস এর অভাব নেই। নারীর একটি খুবই গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে ইউটেরাস বা জরায়ু। এই জরায়ুতে নানা সমস্যার মাঝে বড় একটি সমস্যা যা হরহামেশাই দেখা যায় তা হলো ইনফেকশন। প্রতিবারের মতন তাই এবারও মনের খবর টিভি আপনাদের সামনে নিয়ে এসেছে সময় উপযোগী এই টপিক, যা নিয়ে এখনো আমাদের বোনদের প্রপার জ্ঞান হওয়াটা খুবই জরুরি। জি দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় জরায়ু ইনফেকশন, লক্ষণ ও করণীয়। আজকের আলোচনা পর্বে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন বিশেষ বিশেষজ্ঞ অতিথি ডক্টর ফাহমিদা সুলতানা, এমবিবিএস, এফসিপিএস, অবস অ্যান্ড গাইনি, সহকারী অধ্যাপক, অবস অ্যান্ড গাইনি বিভাগ, এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যামকে সবাইকে আমন্ত্রণ। প্রথমেই ধন্যবাদ ম্যাম। ম্যাম যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, জরায়ু ইনফেকশন নিয়ে। জরায়ু ইনফেকশন ইদানিং এত বেশি এখন আমরা পাচ্ছি আউটডোরে, এবং ইভেন আমরা ভর্তি পেশেন্টেও আমরা অনেক জরায়ু ইনফেকশনগুলো এখন ইদানিং খুব বেশি বেড়ে গেছে। সে কারণে সচেতনতা এবং ট্রিটমেন্ট সম্পর্কে জানা প্রত্যেকটা মহিলারই খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু জরায়ু একটা খুবই ইম্পর্টেন্ট অর্গান। গর্ভধারণ থেকে শুরু করে অন্যান্য যে মেয়েদের জননতন্ত্রের যে যত ধরনের ইনফেকশন বলেন বা পিরিয়ড বলেন, সব কিছু নিয়েই কিন্তু একটা মহিলাদের জীবন। এবং সেই জরায়ু যদি সুস্থ না থাকে, একটা মহিলা কিন্তু তার যে ফ্যামিলি বলেন বা তার সংসার বলেন, সেটা কিন্তু সঠিকভাবে সে সময় দেওয়া বা সুস্থভাবে চালনা করা সেটা কিন্তু সম্ভব না। তো সেই কারণে আমরা চাবো যে প্রতিটা মহিলা যেন সুস্থভাবে তার পেলভিক ইনফেকশন ছাড়াই সুস্থভাবে যাতে বেঁচে থাকতে পারে, সেই জন্য তার নলেজের প্রয়োজন, এবং তার এই জরায়ু ইনফেকশন থেকে কীভাবে প্রতিকার পাওয়া যায় এবং কীভাবে চললে জরায়ু ইনফেকশন থেকে মানে সুস্থভাবে থাকতে পারবে, এবং কখন সে ডাক্তারের শরণাপন্ন হবে, কী ট্রিটমেন্ট নেবে, এইসব ব্যাপারে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম শুরুতেই আমাদেরকে বলে দিয়েছেন যে জরায়ু ইনফেকশন আসলে নারীর হরহামেশা যেই পরিবারের কাজ রয়েছে সেই কাজগুলোতে অনেক বড় ধরনের প্রভাব ফেলে। তার সাথে সাথে নারীর শরীরের জন্য এটা খুবই হার্মফুল। আজকে আমরা পুরো আলোচনায় জরায়ু ইনফেকশন, লক্ষণ ও তার করণীয় সম্পর্কে জানবো। ম্যাম আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, আ ম্যাম আপনাদের সেই প্রশ্নর যথাযথ সমাধান দেবার অবশ্যই চেষ্টা করবেন। দর্শক আপনাদের প্রশ্ন পাঠানোর জন্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের কমেন্ট দিতে পারেন। ম্যাম আপনাদের সেসব প্রশ্নের যথাযথ সমাধান দেবার অবশ্যই চেষ্টা করবেন। এবং অনুষ্ঠানটি শুরু করবার পূর্বে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্টনার নাভানা ফার্মাকে এবং তার সাথে সাথে অসমিনা এবং পিক্সেফ প্লাসকেও। ম্যামের অনুমতি নিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ ম্যামকে। প্রথমেই ম্যামের কাছে আমার প্রশ্ন, যেহেতু আমরা জরায়ু ইনফেকশন নিয়ে কথা বলবো, তাই আজকের আলোচনায় প্রথমে ম্যামের কাছে জানতে চাচ্ছি, এই যে জরায়ুমুখী ইনফেকশনে প্রবণতা রয়েছে একজন নারীর জীবনে, সেই ইনফেকশনের প্রবণতা আসলে কোন আ নারীদের বেশি হয়ে থাকে? আচ্ছা, প্রথমেই জরায়ু ইনফেকশন নিয়ে আমি কথা বলতে গেলে প্রথমে আমাকে বলতে হবে যেটা, সেটা হচ্ছে মহিলাদের জননতন্ত্র বলতে আমরা কি বুঝি আসলে।
আর মহিলাদের জননতন্ত্রের মধ্যে কি কি জিনিস আছে এবং কোথায় ইনফেকশনটা হয় সেটা সম্পর্কে আইডিয়াটা খুব জরুরি। আমরা জানি মানে আমরা অনেকেই জানি মহিলাদের প্রত্যেকটা মহিলাদের মানে জননতন্ত্রের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে জরায়ু। জরায়ুটা দেখতে কিছুটা, আমি একটু একটা স্যাম্পল নিয়ে আসছি, আমি একটু দেখাতে চাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মহিলাদের জরায়ু। হ্যাঁ, মানে জরায়ুটা সাধারণত এরকম থাকে, এটা কাটা কাটা অংশটা দেখানো হচ্ছে, ঠিক আছে। তো এখানে আবার দুই উপরের অংশে এই পাশে একটা টিউব এবং এই পাশে আরেকটা টিউব, দুইটা টিউব থাকে এবং এখানে ডিম্বাশয়, এই যে দুই পাশে এই যে এইখানে এবং হচ্ছে এখানে ডিম্বাশয় থাকে। এবং এটা হচ্ছে জরায়ুর নিচের অংশ এবং এটা হচ্ছে জরায়ুর মুখটা এবং এটা হচ্ছে মাসিকের যে রাস্তাটা, ঠিক আছে। যে এই মানে এটা সম্পর্কে না জানলে, এটা আগে না দেখলে বা না বুঝলে কিন্তু পুরোপুরিটা বোঝা যাবে না যে এটা আসলে কোথায় ইনফেকশন হয়। এখন আমরা সাধারণত জরায়ুটাকে মানে মেয়েদের পেলভিক অর্গানটাকে দুই ভাগে ভাগ করে থাকি, যে এক্সটার্নাল জেনিটাল অর্গান এবং ইন্টারনাল জেনিটাল অর্গান। এক্সটার্নাল জেনিটাল অর্গান বলতে যে জরায়ুর মুখটা, এখানে হচ্ছে জরায়ুর মুখটা এবং জরায়ুর মাসিকের রাস্তা এবং তার আশেপাশের যে অঙ্গ প্রত্যঙ্গ, এক্সটার্নাল ইনফেকশন হয় যেটা, সেটা। আর যেটা হচ্ছে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গে যে ইনফেকশনটা হয় বা জরায়ুর ভিতরে যে ইনফেকশনগুলো হয়, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে এই ব্যাপারে এখন যেটা বলবো যে ভিতরে যে ইনফেকশনগুলো হয়, বয়স, তুমি জানতে চাইছো যে বয়স কাদের বেশি হয়। সাধারণত দেখা যায় যে ইনফেকশনটা রিপ্রোডাক্টিভ পিরিয়ড, মানে যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ আফটার 18 ইয়ার্স আপ টু 40 ইয়ার্স পর্যন্ত দেখা যায় যে জরায়ু ইনফেকশনটা আমরা খুব কমনলি পাই। আর রিসেন্টলি ইদানিং ইনফেকশনটা খুব বেশি বেড়ে যাওয়ার কারণ হচ্ছে হাইপারসেক্সুয়ালিটি বা মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যারা খুব বেশি কন্ট্রাসেপটিভ ব্যারিয়ার মেথড ছাড়া অন্যান্য যে কন্ট্রাসেপটিভের অ্যাভেলেবিলিটি, যেমন হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পিল এবং অন্যান্য যে এটা অবাধে সবাই ব্যবহার করতে পারছে, এবং হচ্ছে আনহাইজেনিক কন্ডিশন বা অপরিচ্ছন্ন থাকা, এগুলা বিভিন্ন কারণ। এবং যেহেতু রিপ্রোডাক্টিভ পিরিয়ডে মানে ওই বয়সটার সময় মহিলাদের সেক্সুয়ালি অ্যাক্টিভ ওনারা বেশি থাকেন, প্লাস হচ্ছে ওই সময়টায় মহিলাদের গর্ভধারণ, বাচ্চা ডেলিভারি এবং ওই সময় যে এই সমস্যা মানে ওই ঘটনাগুলো যে ঘটে, এবং সেই কারণেই কিন্তু জরায়ু ইনফেকশন এই বয়সটায় প্রবণতাটা বেশি। আর উপরের যে জরায়ুর যে স্ট্রাকচার সেটার ইনফেকশনের কারণ কিছুটা আলাদা, এবং বাইরের যে স্ট্রাকচার সেটার ইনফেকশনটা আলাদা। জরায়ুর মুখ যেটা আমরা বলি যে সেটার আরেকটা নাম হচ্ছে আমরা মেডিকেল ভাষায় সার্ভিক্স বলি, সার্ভাইকাল ইনফেকশন, সেটাও কিন্তু একটা আলাদা, হ্যাঁ, আলাদা ইনফেকশন। তো কমনলি আমাদের কাছে যে রুগীগুলো আসেন বাইরে বা আউটডোরে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা বাইরের ইনফেকশনটা বেশি পাই। আর ভেতরের যে ইনফেকশন সেটা কিন্তু সেটাও পাই, সেটা দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যাকিউট ইনফেকশন আর হচ্ছে ক্রনিক ইনফেকশন। অ্যাকিউট ইনফেকশনের ক্ষেত্রে অনেক সময় আমরা ভর্তি রেখে চিকিৎসা দিই। আর ক্রনিক ইনফেকশন বলতে আমরা অনেক দিন ধরে যে ইনফেকশন দিয়ে ভুগছেন বা কষ্ট পাচ্ছেন, তো সেটাকে আমরা ক্রনিক ইনফেকশন বলি। এবং বয়সের ব্যাপারে সেটা বললাম এই কারণে যে এই সময়টায় দেখা যায় যে অনেকে কি করেন যে রিপিটেড অ্যাবর্শন, ইচ্ছাকৃত অ্যাবর্শনগুলো, মানে আনওয়ান্টেড প্রেগনেন্সি যদি হয়, যে বাচ্চা চাচ্ছেন না কিন্তু প্রেগনেন্সি চলে আসছে, তখন যদি অ্যাবর্শন করাতে যান তো নিজে থেকে হয়তো কোনো ভালো ডক্টর ছাড়া বা ভালো আনহাইজেনিক কন্ডিশনে ওনারা অ্যাবর্শনটা করায় ফেলেন। তো তখন দেখা যায় যে বিভিন্ন জীবাণু জরায়ের ভিতরে প্রবেশ করে, জরায়ের ভিতরে এন্ডোমেট্রাইটিস, ভিতরের যে অংশটা যে আমি দেখালাম, এই ভিতরে যখন ইনফেকশন হবে সেটাকে এন্ডোমেট্রাইটিস বলে। এটা যখন ছড়ায় যায় তখন এখানে কিন্তু এই টিউবগুলো ফুলে গিয়ে পানির থলির মতো হয়, পরবর্তীতে সেটা পুজে পরিণত হয়। তো সেগুলোকে আমরা বলি যে হচ্ছে সালফিনজাইটিস, হাইড্রোসালফিনস হয়, এবং পরবর্তীতে পায়োসালফিনস হয়ে এই জায়গায় পুজ জমে ইনফেকশনটা হয়ে যায়। তাছাড়া আরও যেটা সমস্যা, ওভারিতেও ইনফেকশন হয়, সেটাকে উফুরাইটিস বলে। যে এগুলা বলে আপার জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন বা পিআইডি যেটা আমরা বলি সাইন্টিফিক ভাষায়, সেটা। আর নিচে যে সার্ভিসাইটিস, এই জরায়ের মুখে যে ইনফেকশনটা হয় সেটা হচ্ছে সার্ভিসাইটিস। এটা কিন্তু খুব ভোগায় মহিলাদেরকে, এবং প্রচুর সাদা স্রাব এবং দুর্গন্ধযুক্ত সাদা স্রাব, তলপেটে ব্যথা, ভারী ভারী লাগা সবসময়, এবং সহবাসে ব্যথা, সহবাসের পরে ব্লাড যাওয়া, অনিয়মিত রক্তস্রাব যাওয়া, বা ভারী মানে অনেক বেশি ম্যানোরেজিয়া বলি আমরা, যে অনেক বেশি ভারী রক্ত যাওয়া। এবং দেখা যায় যে এই রুগীদের মাসিকের সময় প্রচণ্ড তলপেটে ব্যথা হয়। এইগুলো তো আছেই। তাছাড়া আরও অন্যান্য যে কারণগুলো,
সেগুলোর মধ্যে কিন্তু আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কিছু ইয়ে আছে, যেমন হচ্ছে অনেকে কপারটি ইউজ করেন। কপারটি বলতে হচ্ছে বা কাঠি পড়েন, বলে যে অনেকে যে আমি জরায়ের ভিতরে কাঠি পরে দেওয়া হয়েছে। তো এটাতে হয় কি যে মাসিকের রাস্তার সাথে কিন্তু একটা সম্পর্ক থাকে, কাঠির সাথে একটা সুতা বাইরের দিকে থাকে। তো এটা কিন্তু একটা অ্যাসেন্ডিং ইনফেকশন হিসেবে কাজ করে, যে বাইরের যে ইনফেকশনগুলো আস্তে আস্তে কিন্তু জরায়ের ভিতরে প্রবেশ করার একটা সুযোগ পায়। সবসময় এটা ওপেন থাকে সে কারণে। তো এটাও কিন্তু একটা কারণ জরায়ু ইনফেকশনের। ম্যামকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে জরায়ুর ব্যাপারে এত ডিটেইলস এ আলোচনা করবার জন্য। আশা করছি দর্শক যারা আজকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সরাসরি তাদের জরায়ুর স্ট্রাকচার সম্পর্কে যাদের এমন ছিলেন যে নলেজ ছিল না, তাদের অনেক নলেজ হয়ে গিয়েছে। ম্যাম আপনাদের জন্য আ মডেল এর মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সেজন্য ম্যামকে জানাচ্ছি আবারও ধন্যবাদ। আ ম্যাম এখন আমরা কমেন্ট সেকশন থেকে কয়েকটি কমেন্ট নিয়ে আসছি। ইফা তারা ইমু কমেন্ট করেছেন, পিরিয়ড চলাকালীন সময় জিম করলে কি জরায়ুতে কোনো সমস্যা হতে পারে? পিরিয়ড চলাকালীন সময়ে জিম করলে জরাইতে কোনো সমস্যা হতে পারে কিনা? আচ্ছা, আসলে জিম করার সাথে পিরিয়ড পিরিয়ড চলাকালীন সময়ে আমরা জানি যে পিরিয়ডটা যখন মানুষের মহিলাদের পিরিয়ড হয় বা মাসিক হয়, ওই সময়টায় জরায়ুতে কিন্তু ইমিউনিটিটা কম থাকে। মানে আমাদের জরায়ুর যে রাস্তা, মাসিকের যে রাস্তা বা ভ্যাজাইনা যেটা বলি, ওইখানে কিন্তু কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে যেগুলো হচ্ছে আমাদেরকে কিছুটা ইনফেকশন থেকে বাঁচায়। হ্যাঁ, আমরা ডর্ডারলিন বেসিলাই বলি বা এগুলা। যখন পিরিয়ড হয় তখন কিন্তু ওই ভালো ব্যাকটেরিয়াগুলা থাকে না। তো সেই সময়টায় খুব বেশি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিন যদি মেনটেন না করে, তো সেই সময়টা কিন্তু ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি। হ্যাঁ, আর জিমের সাথে আসলে ওরকম কোনো সম্পর্ক আসলে নাই। তবে জিমে যেটা হয়, অনেক ঘাম হয়। জিম করার পরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু পিরিয়ডের ব্যথা পিরিয়ডের সময়কার যে ইনফেকশনটা সেটা একটা একটু চান্স আছে। বাট আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, যাদের অনেক হেভি মেনস্ট্রুয়েশন হয়, পিরিয়ডের সময় ব্যথা হয়, তাদের ক্ষেত্রে খুব ভারী জিম না করাই ভালো। পিরিয়ডের সময় মানে যেগুলো হচ্ছে মানে হালকা যে জিমগুলো, হালকা এক্সারসাইজগুলো করতে পারবে। ঠিক আছে? তো জিম করার সাথে আসলে ওরকম সম্পর্ক না। তবে পিরিয়ডের সময় ইমিউনিটি কমে জরায়ু ইনফেকশনের চান্স একটু থাকে, যদি সে হাইজিন মেইনটেইন না করে ভালোভাবে। আমাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম এই প্রসঙ্গে একটু বলতে চাচ্ছিলাম আসলে আ আজকে যারা অনুষ্ঠানটি দেখছে, আ যেহেতু আমাদের অনুষ্ঠানটি সকল দর্শকদের জন্যই, আ আমি ম্যামের কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে অনেকেই বলে থাকেন যে মানে আমি শুনেছি যে গ্রাম সাইডের মানুষরা বেশি এটি মনে করে থাকেন যে পিরিয়ড চলাকালীন সময়ে যদি আ কেউ যদি কোন ধরনের অ্যাক্সিডেন্ট যেরকম আ ফল করলে বা হচ্ছে গিয়ে ভারী জায়গা থেকে পড়ে গেলে তাদের ইউটেরাস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাদের এটি ধারণা। ম্যাম যদি এই অনুষ্ঠানের মাধ্যমে একটু যদি ক্লিয়ার করতেন কনসেপ্টটা। তুমি যেহেতু গ্রামের কথা বলছো, তাইলে সেখানে আমি বলি, গ্রামে একটা যেটা ব্যাপার জরায়ু ইনফেকশনের সাথে রিলেটেড, সেটা হচ্ছে অনেকে পুষ্কুনিতে গোসল করে। পুষ্কুনিতে গোসল করার কারণে, যেহেতু জরায়ুর সাথে আমি যেটা বললাম যে জরায়ুর সাথে কিন্তু একটা কানেকশন আছে, বাইরের এক্সটেরিয়র কানেকশন আছে, যেটা ছেলেদের ক্ষেত্রে নাই। ঠিক আছে? একদম বাইরের সাথে একটা পুরা কানেকশন। তো সেহেতু বাইরের ইনফেকশনটা ঢোকার সম্ভাবনা অনেক বেশি। তো যারা পুষ্কুনিতে গোসল করেন বা অনেকে ডুশ ইউজ করেন, যে মাসিকের রাস্তা খুব ভালোভাবে ক্লিন করেন, ভিতরটা এত ক্লিন করেন, আঙ্গুল দিয়ে খুব ভালোভাবে ক্লিন করেন, তো ওইটাও কিন্তু যারা ইনফেকশনের চান্স বাড়ায়, যে ভালো ব্যাকটেরিয়াগুলো কিন্তু ধুয়ে চলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু ইনফেকশনের চান্স বাড়ে। আর পুষ্কুনিতে যেটা হয় যে পুকুরের পানিটা কিন্তু অপরিষ্কার থাকে এবং সেটা কিন্তু কিছুটা ভিতরে প্রবেশ করে ইনফেকশনের চান্স বাড়ায়। আর পড়ে গেলে বা লাফ দিলে জরায়ু ফেটে যেতে পারে, বা অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে। যদি খুব জোরে পড়ে যায় কেউ, সেটা তো হইতেই পারে। বাট পড়ে যাওয়ার কারণে জরায়ু ফেটে যাবে, এগুলো খুব রেয়ার, খুব বেশি হয় না। ভ্যাজাইনাল টিয়ার টিয়ার হয় অনেক সময়, বা এক্সটার্নাল জেনিটেলিয়ার অনেক সময় ইনজুরি হয়। সেটার সাথে ইনফেকশনের রিলেশন খুব একটা নাই। আর আমি ইনফেকশন নিয়ে যেহেতু কথা বলতেছি, তো সেই ক্ষেত্রে জরায়ুর মুখের ইনফেকশন নিয়ে আমি একটু বলতে চাই। জরায়ুর মুখের ইনফেকশনকে আমরা সার্ভিসাইটিস বলি। সার্ভিসাইটিসের লক্ষণ নিয়ে কিছু মহিলারা আমাদের কাছে আসেন, যে বলেন যে সাদা স্রাব যাচ্ছে, সাদা স্রাব যাচ্ছে। তো আমরা সবসময় একটা যেটা করি, আমরা
যখন আমাদের কাছে রুগীরা আসেন তখন আমরা জরায়ুর মুখটা একটু দেখার চেষ্টা করি বা হাত দিয়ে ফিল করার চেষ্টা করি যে জরায়ুর মুখটা আসলে সাইজটা বড় হয়ে গেছে কিনা, বা জরায়ুর মুখে অনেক সময় ছোটো ছোটো গুটি গুটি সিস্টের মতো হয়, হ্যাঁ, সেটাকে আমরা নেবোথিয়ান সিস্ট বলি। তো এই আলট্রাসোনোগ্রাফিতে অনেক সময় নেবোথিয়ান সিস্ট দেখা যায়। তো এটা হচ্ছে কি অনেক দিন ধরে জরায়ুর মুখটাতে ইনফেকশন থাকার কারণে সেখান থেকে ডিসচার্জ হতে হতে এরকম সিস্টের মতো হয়। আর যেহেতু এটার কিন্তু আমরা কিছু লোকাল ট্রিটমেন্ট দিতে পারি বা মুখে খাওয়ার ওষুধও দিতে পারি, এবং ভিতরে ওষুধ প্রবেশ করে যে ট্রিটমেন্টগুলো সেগুলো দিলেও কিন্তু রোগীরা ভালো হয়ে যায়। এবং আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটু ক্রনিক থাকে, অনেক সময় ক্রনিক ইনফেকশনে পরিণত হয়। আর ভিতরের যে ইনফেকশন সেগুলো সাধারণত ওই যে বললাম যে এটা আনহাইজেনিক কন্ডিশনে অ্যাবর্শন করাইলে, বা বারবার যদি কেউ এমআর অ্যাবর্শন করান, বা কারো যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে বা অপরিষ্কার থাকেন, এগুলো বিভিন্ন কারণে কিন্তু ভিতরের যে ইনফেকশনগুলো হয় তা সাধারণত ব্যাকটেরিয়া দিয়েই বেশি হয়। গ্রাম পজিটিভ নেগেটিভ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয়, এবং এগুলো ইনফেকশন যদি অ্যাকিউট হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে জাস্ট আফটার এমআর অ্যাবর্শনের প্রতি সেপটিক অ্যাবর্শনের মতো যদি হয়, পেশেন্টের জীবন বিপন্ন হওয়ার মতো কন্ডিশন হতে পারে। সেক্ষেত্রে আমরা ভর্তি রেখে ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা পেশেন্টদেরকে কিওর করার চেষ্টা করি। যেহেতু উপরের দিকে ইনফেকশন হলে কি কি হতে পারে আমি সেটা বলছি, যে যে টিউবটা ফুলে গিয়ে টিউবে পানি জমা হতে পারে, এবং পরবর্তীতে সেই টিউবটা যখন হিলিং হয়ে যাবে তো তখন দেখা যায় যে সেই টিউবটা যখন শুকায় যাবে তখন সংকুচিত হয়ে যায়, এবং পরবর্তীতে বন্ধ্যাত্বজনিত সমস্যা হয়, টিউব ব্লক হয়ে যায় এবং বন্ধ্যাত্বজনিত সমস্যা হয়। আরেকটা যেটা হতে পারে যে ওভারির মধ্যে ইনফেকশন হয়, উফুরাইটিস হয়ে মানে ওভারিতে পুজ জমা হয়, তো সে অ্যাকিউট কন্ডিশনগুলোর কথা বলতেছি আমি। তখন দেখা যায় যে ইমিডিয়েটলি অপারেশন করে ওভারি ফেলে দেওয়ার মতো মানে বয়স চিন্তা না করেই কিন্তু ওভারি তখন ফেলে দেওয়া লাগতে পারে পেশেন্টের জীবন বাঁচানোর জন্য। অনেক সময় পেলভিক অ্যাবসেস হয়ে যায়, পুরা পেটের মধ্যে তলপেটে পুজ দিয়ে ভরে যায়, বা অ্যাকিউট কন্ডিশনে যে ইনফেকশন হলে তখন দেখা যায় ইমিডিয়েটলি অপারেশন করে পুজগুলো বের করে প্রপার ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা পেশেন্টদেরকে চিকিৎসা করতে পারি। অনেক সময় জরায়ু সহ এবং টিউব ওভারি সহ সব কিছুই ফেলে দেওয়া লাগতে পারে অ্যাকিউট কন্ডিশনে যদি এরকম খুব বেশি ইনফেকশন হয়। আর ইভেন নর্মাল একটা বাচ্চা ডেলিভারির পরে, ইভেন আফটার সিজারিয়ান সেকশন যদি পরবর্তীতে ইনফেকশন ২৮ হয়ে টাকায় যায় কি? সেক্ষেত্রেও কি ২৮ টাকা কি? ২৮ টাকা সেই ক্ষেত্রেও কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে। এই এই হচ্ছে উপরের ইনফেকশনগুলো। আর নিচে যেটা হচ্ছে, নিচে যে ইনফেকশনগুলো হয় সেটা তো ভ্যাজাইনাইটিস, সার্ভিসাইটিস, সেই ইনফেকশনগুলোতে যেটা ট্রিটমেন্ট সেটা তো আমরা বললাম যে আমরা ভ্যাজাইনাল সাপোজিটরিজ দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। অনেক বেশি ক্রনিক সার্ভিসাইটিস হলে আমরা কিন্তু জরায়ুর মুখটা পুরায় দেওয়া যেটা সেটাকে আমরা কটারাইজেশন বলি, সেটা করেও কিন্তু ট্রিটমেন্ট করা যায়। আর আরেকটা যেটা আমরা জরায়ুর মুখের এমনি ইনফেকশনের পাশাপাশি ভাইরাল যে ইনফেকশন যেটা বলে যে এইচপিভি ইনফেকশন আছে কিনা, বা জরায়ুর মুখ যে ইনফেকশন থেকে জরায়ুর মুখে ক্যান্সার হতে পারে, সেই ইনফেকশনের জন্য আমরা কিন্তু পেপসমিয়ার নামক টেস্ট বা ভায়া টেস্ট এগুলো কিন্তু আমরা করতে পারি। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম আমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিলেন যে আসলে ভ্যাজাইনাল ইনফেকশনে কি কি সমস্যা হতে পারে, বা অনেক ম্যাম বলেছেন যে পুষ্কুনির পানি থেকেও অনেক সময় ইনফেকশন দেখা দিতে পারে। ইনফেকশনের ফলে সিস্ট দেখা দিতে পারে, যে সিস্টের জন্য ম্যাম বলেছেন যে অনেক ধরনের মেডিকেশনও দেয়া হয়। ম্যামকে সেজন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ম্যাম একটি কথা মেনশন করেছিলেন যে অনেকে হচ্ছে গিয়ে খুব পরিষ্কার করার জন্য তার সেই পার্সোনাল স্পেসটা সাবান ইউজ করেন। ম্যাম এই মেয়েদের সেনসিটিভ এরিয়ায় কি সাবান ইউজ করাটা খুব যুক্তিযুক্ত? আমি একটা কথা বলবো যে আমাদের ভ্যাজাইনাল একটা পিএইচ লেভেল আছে। বডির স্কিন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা নির্দিষ্ট পিএইচ আছে। যেমন ব্লাডের পিএইচ আলাদা, হ্যাঁ? বডির ইন্টেরিয়রের পিএইচ আলাদা। ভ্যাজাইনাল যে এরিয়া সেটার কিন্তু পিএইচটা কি হয়? অ্যাসিডিক, হ্যাঁ? তো অ্যাসিডিক পিএইচে আ কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকে, কিছু ব্যাকটেরিয়া থাকে না। ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে, খারাপ ব্যাকটেরিয়াগুলো কিন্তু থাকে না। তো যখন আমাদের ইমিউনিটি কমে যায়, হ্যাঁ, তো পিএইচ লেভেলটা একটু একটু যদি ১৯-২০ হয় তখনই কিন্তু যে খারাপ ব্যাকটেরিয়া কিন্তু তারা মাথাচাড়া দিয়ে উঠে এবং তারা ভিতরে প্রবেশের চেষ্টা করে, ভিতরে ইনফেকশন হওয়ার চেষ্টা করে। তো পিএইচ লেভেলটা মেনটেন করার জন্য ন্যাচারালি আমাদের কিন্তু বডিতে কিছুটা মহিলাদের ডিসচার্জ হবে এবং ডিসচার্জে সেইটা কিন্তু কিছু জীবাণু ধুয়ে চলে যায়। তো ন্যাচারাল যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটার জন্য কিন্তু অনেক অনেক বেশি ক্ষারযুক্ত সাবান ইউজ করা উচিত নয়।
তো কিছু কিন্তু ভ্যাজাইন এখন বর্তমানে বাজারে অনেক ধরনের সলিউশন আছে বা ভি ওয়াশ বা পিএইচ মেনটেন করে এই ধরনের কিছু জিনিস আছে যেগুলো দিয়ে মাসিকের রাস্তা এবং হচ্ছে এক্সটার্নাল জেনিটালিটা পরিষ্কার করলে কিন্তু পিএইচটা নষ্ট হয় না। তো অনেকে কিন্তু দেখা যায় যে খুব বেশি সাপোজিটরিজ ইউজ করাটাও কিন্তু খুব বেশি, আমরা খুব বেশি ইনফেকশন হলে অনেক সময় সাপোজিটরিজ দেই, কিন্তু সেক্ষেত্রে যে খারাপ ব্যাকটেরিয়া মরে যাওয়ার পাশাপাশি ভালো ব্যাকটেরিয়াগুলোও কিন্তু চলে যায়। তো তখন দেখা যায় যে আবার বেশি ইনফেকশনের একটা চান্স থাকে। তো সেক্ষেত্রে সাবান, খুব সাবানটা ওরকমভাবে অত বেশি ইউজ করা উচিত না, কিছু লিকুইড সোপ বা ওই টাইপের কিছু ইউজ করা যেতে পারে। ম্যামকে বা অসংখ্য অনেকে ধন্যবাদ। ডেটল ইউজ করে, ডেটলটাও কিন্তু করসিভ এজেন্ট, ডেটলটাও কিন্তু ইউজ করা ভালো না। অনেকে অনেক বেশি গরম পানি ইউজ করে, সেটাও ইউজ করাটা উচিত না। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দিলেন। যেরকম ম্যাম সাপোসিটরির কথাটি বললেন, এটি হয়তোবা অনেকেই জানে না যে সাপোসিটরি আমাদের খারাপ ব্যাকটেরিয়া গুলো কিল করার পাশাপাশি কিন্তু ভালো ব্যাকটেরিয়া গুলোকেও কিল করতে পারে। সেজন্য ম্যামকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি দর্শক আপনাদের আজকের অনুষ্ঠানটি অনেক ইনফরমেটিভ লাগছে এবং আপনাদের অনেকটুকু কনফিউশনই দূর হয়ে গিয়েছে, যারা আসলে এই ব্যাপারটি নিয়ে জানতে চাচ্ছিলেন। এবং আপনাদের যদি কোন ধরনের প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের কাছে আপনাদের প্রশ্নগুলো পাঠিয়ে দিবেন। ম্যাম আপনাদের সেসব সমস্যার যথাযথ সমাধান দেবার অবশ্যই চেষ্টা করবেন। নিয়ে আসছি কমেন্ট সেকশন থেকে কিছু কমেন্ট। সামাদ চৌধুরী কমেন্ট করেছেন, এক্সক্লুসিভ প্রেজেন্টেশন। ধন্যবাদ সামাদ চৌধুরীকে। নাজমা খানম কমেন্ট করেছেন, ৪৫ বছর পরে যখন মেনোপজ শুরু হয়ে যায়, তখন কি জরায়ুর বিশেষ কোনো যত্ন নিতে হবে? ধন্যবাদ নাজমা খানম। হ্যাঁ, ৪৫ বছর পরে যখন মেনোপজ শুরু হয়ে যায়, হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার আমি বলি যে মহিলাদের শরীরে কিন্তু হরমোন কাজ করে। বিশেষ করে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই ২ টা হরমোন কিন্তু বডিতে থাকে। কোনো সময় কম বেশি এরকম থাকে, যে পিরিয়ডের সময় যখন শুরু হয় পিরিয়ড তখন এস্ট্রোজেন লেভেলটা আস্তে, আস্তে বাড়তে থাকে। ২ টা পিরিয়ডের মাঝামাঝি সময়ে এস্ট্রোজেন লেভেলটা বেশি থাকে। তার পরবর্তীতে প্রোজেস্টেরন আসে যেহেতু ওভুলেশন হয়। এই হরমোন ২ টা কিন্তু আমাদের হোল বডির স্বাস্থ্য কিন্তু মেনটেন করে। হ্যাঁ, যা বোনের স্বাস্থ্য যেটা হচ্ছে হাড্ডি, মহিলাদের যে হাড় ক্ষয় হয় বা মেনোপজের পরে যে সমস্যাটা হয় যেটাকে বলে আমরা অস্টিওপোরোসিস, এটা কিন্তু এস্ট্রোজেন লেভেলটা কিন্তু অস্টিওপোরোসিসটা প্রিভেন্ট করে। তো হরমোন লেভেলটা কিন্তু মেনোপজের পরে কমে যায়। হ্যাঁ, তো জরায়ুর বিশেষ যত্ন বলতে পিরিয়ড যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু জরায়ুটা আস্তে 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 কিন্তু সাইজে ছোট হয়ে যায়, বয়স বাড়ার সাথে সাথে ছোট হয়ে যায়। আর অনেকের দেখা যায় যে যেহেতু ইস্ট্রোজেন কিন্তু জরায়ুটাকে অনেক সাপোর্ট দেয়, লিগামেন্ট গুলাকে সাপোর্ট দেয়, জরায়ুটাকে একটা পজিশনে ধরে রাখতে হেল্প করে। তো বয়সের কারণে যখন ইস্ট্রোজেন লেভেলটা, প্রোজেস্টেরন লেভেলটা বডিতে থাকবে না বা আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন দেখা যায় যে যাদের অনেকগুলো নর্মাল ডেলিভারি হয় তাদের দেখা যায় যে প্রোলাপসের একটু প্রবলেম থাকে, যে জরায়ু নিচের দিকে নেমে আসা, যেটা বের হয়ে আসা, সেই প্রবলেমটা একটু বেড়ে যায়। মেনোপজের কারণে অনেক সময় জরায়ুর যে ন্যাচারাল ডিসচার্জের কথা আমরা বললাম, যে ন্যাচারাল ডিসচার্জটা কিন্তু খুবই জরুরি, সেটা কিন্তু কমে যায়। তো ন্যাচারাল যে ডিসচার্জটা কিন্তু ভিতরের অংশটাকে ময়েস্ট রাখে, যে সার্ভিক্স এবং ভ্যাজাইনার অংশটাকে ময়েস্ট রাখে, এবং এই জিনিসটা যখন মেনোপজের পরে কিন্তু আস্তে আস্তে একটু একটু করে কমে কমে যাওয়া শুরু করে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে ইনফেকশনের চান্স কিন্তু আছে, যে এটাকে বলে যে আমরা অ্যাট্রোফিক ভ্যাজাইনাইটিস। হ্যাঁ, অ্যাট্রোফিক হয়ে মানে যেহেতু জরায়ু এবং ভ্যাজাইনাল স্ট্রাকচারগুলো অ্যাট্রোফি হওয়া শুরু করে তখন কিন্তু অ্যাট্রোফিক ভ্যাজাইনাইটিস হয়। তো সেই ক্ষেত্রেও হাইজিন মেনটেন করা তো সব ক্ষেত্রেই খুবই জরুরি। তো আমরা মেনোপজের পরে জরায়ুর যত্ন বলতে আসলে ওরকম না, আমরা অবশ্যই সার্ভাইকাল স্ক্রিনিং করব, যে কোনো ধরনের সার্ভিক্সের ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার যেহেতু ওই বয়সে বেশি হয়, তো ওই সময়টা ওরকম কোনো প্রবলেম আছে কিনা। ইভেন জরায়ু অবশ্যই মেনোপজের পরে একবার জরায়ু স্ক্রিনিং করা দরকার। যদি মেনোপজের পরেও কারো কোনো ব্লিডিং হয়, যে মেনোপজ হওয়ার পরেও ব্লিডিং হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো ইভ্যালুয়েশন লাগবে। এবং পরবর্তীতে পেপসমেয়ার বা ভায়া টেস্ট করে দেখতে হবে জরায়ুর মুখে কোনো ধরনের বড় সমস্যা আছে কিনা। আর যেটা মেনোপজের পরে যে শারীরিক প্রবলেমগুলো হয়, সেক্ষেত্রে আমরা ওরাল প্রোজেস্টেরন বা ওরাল ইস্ট্রোজেন কম্বাইন বা আরও কিছু আছে, যে টিবিলন গ্রুপের কিছু মানে মেডিসিন আছে, যেগুলো দিলে কিন্তু আমরা মেনোপজের পরেও অনেক মহিলারা জরায়ুটা সুস্থ থাকে। এবং সেটা সেক্ষেত্রে যে অ্যাকর্ডিং টু মানে কজ, মানে তার সমস্যা অনুযায়ী চিকিৎসা দিতে হবে।
ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এমডি মাসুদ কমেন্ট করেছেন, নারীদের নিয়ে করা গুরুত্বপূর্ণ প্রোগ্রামের জন্য মনের খবরকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এমডি মাসুদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আশা করছি অনুষ্ঠানের শেষ অবধি আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার যদি কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। সেটি আশা করছি। প্রাপ্তিমণি কমেন্ট করেছেন, খুবই ভালো লাগলো প্রোগ্রামটি। ধন্যবাদ ম্যাম। আপনাকেও ধন্যবাদ প্রাপ্তিমণি। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ইসলাম রাশেদ কমেন্ট করেছেন, "এ ধরনের সমস্যায় কোন ধরনের ওষুধ ভালো কাজ করে? না সচেতনতা কি বেশি ভালো?" সচেতনতা তো অবশ্যই প্রয়োজন প্রতিটা রোগের ক্ষেত্রে, শুধু জ্বরে ইনফেকশন না, প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল মেনটেন করার জন্য সচেতনতা খুবই জরুরি। আর এই যদি ক্রনিক ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা আসলে ওষুধ দিয়ে খুব যে মানে কিছুটা তার ডে টু ডে অ্যাক্টিভিটিটা ইমপ্রুভ করা যায় মেডিসিনের মাধ্যমে। আর কারণটা জেনে আসলে চিকিৎসা দিতে হবে। যদি ভিতরের জরায়ুর ভিতরের যে ইনফেকশন অ্যাকিউট পর্যায়ে গিয়ে অ্যাবসেস বা টিওমাস আমরা বলি, যে টিউব ওভারিয়ান মাস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্রনিক পেলভিক পেইন হয়। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই অপারেটিভ ট্রিটমেন্টে যেতে হয়, অপারেশন করতে হয়। আর মেডিসিনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক যদি ব্যাকটেরিয়া, আমরা জানি যে সাধারণত ক্লামাইডিয়া এবং এই যে ব্যাকটেরিয়াগুলো সেগুলোর এগেনস্টে কিছু অ্যান্টিবায়োটিক আছে, সেগুলো দিয়ে আমরা চেষ্টা করতে পারি। আর যদি অনেক সময় পেলভিক টিউবারকুলোসিস হয়, টিবি বলে, টিবির মাধ্যমে কিন্তু ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টি টিউবারকুলার ডায়াগনোসিস করার পরে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দিতে পারি। টিবির ক্ষেত্রে অনেক সময় অপারেশনও লাগে পরবর্তীতে, যদি পেটের ভিতরে পানি টানি চলে আসে তখন লাগে অনেক সময়, বা ইনফেকশন যদি অনেক বেশি হয়। আর ওষুধ ভালো কাজ করতে বলতে এটার তো নির্দিষ্ট কিছু মেডিসিন আছেই, আমরা কিছুদিন ওষুধ দেই, একটা কোর্স কমপ্লিট করি, মুখে খাওয়ার ওষুধ দেই, অ্যাকিউট ইনফেকশনে ইনজেকশন দেই, এবং অপারেটিভ ট্রিটমেন্ট আমরা যখন বললাম যে যখন এক বেশি ইনফেকশন হবে তখন গিয়ে অপারেটিভ ইয়েতে যাই। আর হলো যে যদি ক্যান্সারের লক্ষণ দেখা যায় সেইগুলো তো আছেই। আর হাইড্রোসালফিংস, পায়োসালফিংস এইসবের ক্ষেত্রেও কিন্তু আমরা ল্যাপারোস্কোপি বা ল্যাপারটমি পেট কেটে অপারেশন করে এগুলো চিকিৎসা করতে পারি। আর জরায়ুর মুখের যে ঘাগুলো সেগুলোর জন্য আমরা লোকাল অ্যাবলেটিভ কিছু থেরাপি দিতে পারি, যে পোড়ায় দেওয়া, যেটা কটারাইজেশন বলি। আর যেটা হচ্ছে সাপোজিটরি বা মুখে খাওয়ার ওষুধ, আমরা বিভিন্ন অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধগুলো দিলে পেশেন্টরা অনেকখানি আরাম পায়। আর ইনফেকশন বলতে যে ইনফেকশনের যে ক্রনিক পেলভিক পেইন থেকে কিন্তু এটার কিন্তু লং টার্ম যে এফেক্টগুলো কিন্তু খুবই অনেকে যেটা বললাম যে টিউব ব্লক হয়ে গিয়ে যে ইয়েটা হয়, যে বন্ধ্যাত্ব সৃষ্টি হয়, হ্যাঁ, এটা কিন্তু আসলেই চিন্তার বিষয়। সেই কারণে কিন্তু সচেতনতা খুবই জরুরি, যে আমার যে কোনো ইনফেকশন ইমিডিয়েটলি চিকিৎসা করানো দরকার, ডাক্তারের কাছে আসা দরকার। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শককেও আমাদের সঙ্গে থাকবার জন্য এবং কমেন্ট করবার জন্য। এমডি বেলাল হোসেন কমেন্ট করেছেন, "ম্যাডাম পিরিয়ড সময় মতো হচ্ছে কিন্তু খুব কম পরিমাণ ব্লিডিং হচ্ছে। ১ দিন অথবা ২ দিন। সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কি?" আমরা জানি যে মহিলাদের পিরিয়ড সাধারণত ২ থেকে ৭ দিন পর্যন্ত নরমাল। এখন পিরিয়ডের পরিমাণ খুব বেশি তো পরিমাণে আমরা বলি যে টোটাল পিরিয়ডের পরিমাণে 80 ml ব্লাড যাবে, ৮০ ml ব্লাড যাবে। তো এইটুক অনেকের কম হয়, আবার অনেকের দেখা যায় যে প্রচুর হয়। অনেকের ৭ দিন থাকে, অনেকের ৩ দিন থাকে, অনেকের ২ দিন থাকে। তবে পিরিয়ডের ব্লাড খুব কম হলে কিন্তু মানে অনেকে হচ্ছে স্পটিং হয়, যে অল্প ১ ফোঁটা ২ ফোঁটা ব্লাড শেষ। তো সেক্ষেত্রে দেখতে হবে তার কোনো হরমোনাল ইস্যু আছে কিনা, যে অনেকের দেখা যায় থাইরয়েডের প্রবলেম থাকে, প্রোল্যাকটিনের প্রবলেম থাকে, অতিরিক্ত ওজন থাকে, বা কেউ যদি কন্ট্রাসেপটিভ পিল খান অনেক বছর ধরে, তাদের কিন্তু পিরিয়ডের পরিমাণ আস্তে আস্তে কিন্তু কমে যায়। কন্ট্রাসেপটিভ পিল খেলে কিন্তু পিরিয়ডটা কম হয়। তো সেক্ষেত্রে অত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। অনেকে ইনজেকশন নেন কন্ট্রাসেপশন হিসাবে বাচ্চা না হওয়ার জন্য। তো ইনজেকশন নিলেও অনেকের পিরিয়ডের পরিমাণ কমে যায়, অনেকের বন্ধ হয়ে যায়, পিরিয়ড বন্ধ থাকে। তো এখন একদম কম হলে সেক্ষেত্রে একটু হরমোনাল ইভ্যালুয়েশন লাগবে, ওনার ওজন অনেক বেশি কিনা, থাইরয়েডের প্রবলেম আছে কিনা, বা প্রোল্যাকটিনের প্রবলেম আছে কিনা,
টেস্টোস্টেরন নামে একটা হরমোন আছে, সেই লেভেলটা বেশি কিনা দেখে তারপরে সেটার চিকিৎসা করতে হবে। আর পিরিয়ড যদি 2 দিন থাকে মোটামুটি ব্লাড যায়, সেটা নরমাল। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। এমডি বেলাল হোসেনকেও জানাচ্ছি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আশা করছি অনুষ্ঠানের শেষ অবধি আমাদের সঙ্গেই থাকবেন। ইসলাম রাশেদ কমেন্ট করেছেন, "এই ধরনের সমস্যায় কি বন্ধ্যত্ব হতে পারে?" হ্যাঁ, এটা একটু আগেই বললাম যে এই সমস্যায় বন্ধ্যাত্ব হওয়ার সুযোগ অনেক বেশি। অনেক বেশি যেটা বললাম যে যদি টিউবে ইনফেকশন হয় এবং পরবর্তীতে তো এটা হিলিং হবে, মানে শুকাবে, ভালো হবে, ভালো হওয়ার পর টিউবটা চিকন হয়ে যায় এবং অনেক সময় আমাদের যে কোনো কাটা শুকালে যেরকম জট পাকায় যায় বা এরকম কিন্তু প্রবলেম হয়। এবং জরায়ু ইনফেকশনের কারণে আশেপাশে যে স্ট্রাকচারগুলো আছে সব মিলে কিন্তু কুচকায় যায় বা এরকম হওয়ার কারণে টিউবটা দেখা যায় যে বাঁকা হয়ে যায়, কিঙ্ক হয়ে যায়। তো সেই কারণে দেখা যায় যে ডিমটা যে জায়গা মতো যে বসার ব্যাপারটা আছে, যে টিউব দিয়ে এসে যে জরায়ুর ভিতরে বসবে, ওই জিনিসটা হতে পারে না। সেই কারণেই বন্ধ্যাত্বের সৃষ্টি হয়। এছাড়া টিউব তো পুরাটা ব্লক হয়ে যেতে পারে। আরেকটা যেটা হতে পারে ডিম্বাশয় ইনফেকশনের কারণে কিন্তু ডিম্বাণুগুলো নষ্ট হয়ে যেতে পারে, যে ডিমই বের হচ্ছে না, ডিম তৈরি হচ্ছে না পরবর্তীতে। আরেকটা যেটা হতে পারে জরায়ুর ভিতরে ইনফেকশন হওয়ার কারণে বিশেষ করে টিউবারকুলোসিস আমরা অনেক বেশি পাই। তো দুইটা জরায়ুর 2 মাথা একেবারে এরকম জোড়া লেগে যায়। মানে একদম এটাকে বলে সাইনিকিয়া, হ্যাঁ? তো এরকম যদি প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু ইনফার্টিলিটি বন্ধ্যাত্ব সমস্যায় অনেকে ভোগে। আরেকটা যেটা প্রবলেম হয় সার্ভিক্স জ্বরের মুখটা যেটা সেটা ধরেন স্টেনস হয়ে গেল, বন্ধ হয়ে মানে একদম ইনফেকশন হয়ে বন্ধ হয়ে গেল বা কোনো কারণে কেউ যদি আনহাইজেনিক কন্ডিশনে ডিএনসি করলো, তো সেই জায়গাটা ইনজুরি হলো এবং সেটা কিন্তু পরবর্তী জোড়া লেগে গেলে জায়গাটা চিকন হয়ে গেলো, তখন দেখা যায় স্পার্ম ভিতরে প্রবেশ করতে পারে না এবং সেক্ষেত্রেও বন্ধ্যাত্বের সৃষ্টি হয়। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি ইসলাম রাশেদকেও। আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। আফরোজা খাতুন মেরি কমেন্ট করেছেন, "নারীর জন্য এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করার জন্য মনের খবর টিভিকে জানাই ধন্যবাদ।" আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আফরোজা খাতুন মেরি। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন এবং যেকোনো টপিকে যদি আপনাদের এই বিষয়ে জানার থেকে থাকে, তাইলে অবশ্যই আমাদের কাছে আপনাদের জানার প্রশ্নটি পৌঁছে দিবেন কমেন্ট সেকশনের মাধ্যমে। আসফিয়া মৌমিতা কমেন্ট করেছেন, "সুন্দর আলোচনা, সম্মানিত অতিথি ও মনের খবরকে ধন্যবাদ।" ধন্যবাদ আসফিয়া মৌমিতাকেও। আফসানা মিমি কমেন্ট করেছেন, "জরায়ু ইনফেকশন না হওয়ার জন্য আগে থেকেই কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া উচিত?" আচ্ছা, ধন্যবাদ কোয়েশ্চেনটার জন্য। জরায়ু ইনফেকশন আমি তো বললাম উপরের জরায়ু এবং নিচের যে সার্ভিক্সের ইনফেকশন যেটা যে ব্যাকটেরিয়া, ভাইরাস সবকিছু দিয়ে হয়। তো এইচবিভি নামে যে ভাইরাসটা আছে যেটা জরায়ুর মুখে ইনফেকশন করে এবং সেটা জরায়ু ক্যান্সারের একটা কারণ, সেটা ক্ষেত্রে আগে থেকে একটা পদক্ষেপ নেওয়া যায়, আমরা ভ্যাকসিন দিতে পারি, হ্যাঁ? এখন আমাদের দেশে এই ভ্যাকসিনটা খুবই অ্যাভেলেবল। আগে কিন্তু এই ভ্যাকসিনটা খুব বেশি ইম্পোর্ট করে আনতে হতো, পাওয়া যেত না। আমাদের দেশে কিন্তু এই ভ্যাকসিনটা এখন খুবই অ্যাভেলেবল এবং ৩ টা ডোজ দিতে হয়। এটা সাধারণত যেহেতু এই সপ্তাহে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চলতেছে। তো সেক্ষেত্রে আমি একটু বলব যে সার্ভিক্সের ক্যান্সারটা প্রিভেন্ট করার জন্য আমরা ভ্যাকসিন দিতে পারি। ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে ৯ বছর বয়স থেকে একদম বিয়ের আগ পর্যন্ত যেকোনো সময় কিন্তু ভ্যাকসিনটা দেওয়া যায় এবং এটা ৩ টা ভাইরাসের এগেইনস্টে কাজ করে। তো এই পদক্ষেপটা আমরা নিতে পারি এবং আমার মনে হয় যে টিনেজ থেকে শুরু করে এক্সপোজারের আগে অথবা বিয়ের আগে এই ভ্যাকসিনটা নিয়ে নেওয়া উচিত প্রত্যেকটা মেয়েদের। এবং যেহেতু জরায়ু ক্যান্সার হতে অনেকখানি লম্বা সময় লাগে, ১০ বছর থেকে ১৫ বছর সময় লাগে জীবাণু প্রবেশ করা থেকে ক্যান্সারে পরিণত হওয়া পর্যন্ত। ১০ থেকে ১৫ বছর সময় লাগে। তো সেই সময়টায় কিন্তু কোনো ধরনের লক্ষণ থাকে না ওই সময়টায়। ক্যান্সার হওয়ার পরে গিয়ে তখন দেখা যায় যে ইনফেকশনটা বা জ্বরের মুখে যে সমস্যাগুলো ওগুলা বোঝা যায়। তো সেই কারণে ভ্যাকসিনটা নেওয়াটা খুবই জরুরি। আর বেরিয়ার মেথডটাও ইউজ করতে পারেন যে যাতে ইনফেকশনটা না হয়, ইনফেকশন প্রিভেনশনের জন্য। অন্যান্য কন্ট্রাসেপ্টিভের চাইতে বেরিয়ার মেথড বলতে কন্ডোম ইউজ করা যেটা, সেটাতে কিন্তু ইনফেকশনটা কম হয়। আর পদক্ষেপ বলতে যেটা বললাম হাইজিন মেনটেন করা, মাল্টিপল পার্টনার অ্যাভয়েড করা, সেক্সুয়ালিটি এইসব ক্ষেত্রে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এই জিনিসগুলো মেনটেন করতে হবে এবং ইনফেকশন হওয়ার সাথে সাথেই ডাক্তারের শরণাপন্ন হয়ে সাথে সাথেই ট্রিটমেন্ট নেওয়াটা খুবই জরুরি যাতে এটা ক্রনিক পর্যায়ে চলে না যায়। ম্যামকে অসংখ্য ধন্যবাদ।
তার সাথে সাথে আমি আফসানা মিমিকেও জানাচ্ছি ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট আমাদের কাছে করবার জন্য। এবং দর্শক আপনারা যারা আজকে অনুষ্ঠানটি দেখছেন, আমাদের সঙ্গে আছেন এত রাত অব্দি, তারা আশা করছি আপনাদের অনেক কনফিউশনের জায়গা থেকে অনেকটুকুই আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। এবং অনুষ্ঠানের শেষ অব্দি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের প্রশ্নটি আমাদের কাছে পাঠিয়ে দিবেন। ম্যাম আপনাদের সেসব প্রশ্নের যথাযথ সমাধান দেবার অবশ্যই চেষ্টা করবেন। ইসলাম রাশেদ কমেন্ট করেছেন, ইন্ডোমেট্রিসিস হয়ে গেলে কি ধরনের ওষুধ দেব তা দিয়ে বা দিয়ে থাকেন, কি ধরনের ওষুধ ভালো কাজ করে? আচ্ছা, যদিও আজকে এটা আমাদের টপিক না, থ্যাংক ইউ আপনাকে। এন্ড্রোমেট্রিয়াসিস হচ্ছে কি জরায়ুর ভিতরের যে লেয়ারটা, সেই লেয়ারটা জরায়ু ছাড়া অন্যান্য জায়গায় ছড়ায় পড়া, এবং দেখা যায় যে পিরিয়ডের সময় ওই যেসব জায়গায় জরায়ুর ভিতরের টিস্যুটা ছড়ায় পড়ছে ওই সময়টায় ওই জায়গায়ও পিরিয়ড হয়। যেহেতু জরায়ুর এটা ওপেন স্পেস, পিরিয়ড হলে পিরিয়ডটা বের হয়ে আসে। অন্যান্য জায়গায় যখন এটা ডিপোজিটেড হয় এবং যখন ওইটা পিরিয়ডের সময় দেখা যায় যে ওইটা তো ক্লোজ স্পেসে ব্লিডিং হয়, সেটা বের হতে পারে না। তো দেখা যায় তখন অনেক বেশি ব্লিডিং মানে ব্যথা হয়। পিরিয়ডের সময় এই ব্যথাটা অসহ্য ব্যথা হয়, এবং এটা হচ্ছে ডিপেন্ড করে যে স্টেজ আছে, কোন স্টেজে আছে, স্টেজে অ্যাকর্ডিং টু স্টেজ অনুযায়ী চিকিৎসা দিতে হয়। খুব প্রাইমারি স্টেজে আমরা পিরিয়ড বন্ধ রাখা কিছু মেডিসিনের মাধ্যমে এভাবে চিকিৎসা দিয়ে থাকি। তো পিরিয়ড বন্ধ রাখলে দেখা যায় যে ওই যেসব জায়গায় ডিপোজিটেড আছে যে অ্যান্ডোমেট্রিসিসগুলো, ওইগুলো মারা যায় বা ডেসিডুয়ালাইজড হয়ে যায়, একদম ভ্যানিশ হয়ে যায় ছোটো ছোটোগুলো পিরিয়ড বন্ধ রাখলে। সাধারণত 3 থেকে 6 মাস পিরিয়ড বন্ধ রাখতে হয় এবং মেডিসিনের মাধ্যমে। এটা কিন্তু কোনো ইনফেকশন না, এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। ওখানে হচ্ছে সিস্ট তৈরি হয়, ছোটো ছোটো জরায়ুর ভেতরেও কিন্তু ছোটো ছোটো সিস্ট হতে পারে। সেই ক্ষেত্রে সেটা কিন্তু বেশি বয়সে 35-এর পরে এরকম আমরা পাই বেশি। তো সেক্ষেত্রে জরায়ুর সাইজটা বড় হয়ে যায়, বাল্কি হয়ে যায়, এবং সেই তখন আমরা কিছু মেডিসিন দিয়ে ব্যথার ওষুধ ডাইনোজেস্ট্রন যেটা সেটা দিতে পারি, দিয়ে ব্যথাটা কমানোর ব্যবস্থা করতে পারি, মানে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে পারি। আর যখন অ্যান্ডোমেট্রিওসিসটা সিস্টে পরিণত হবে, যে বড় বড় সিস্ট হয়ে গেছে, জট পাকায় গেছে, পেশেন্টের ব্যথা হবে, তখন কিন্তু আমরা অপারেশনে যাই। সেটা স্টেজ 4 যখন হয়ে যায়, অনেক অ্যাডিশন হয়ে যায়, তখন কিন্তু আমাদের অপারেশনেই যেতে হবে। আর প্রাথমিক পর্যায়ে আমরা মেডিসিন, বেসিক্যালি আমাদের মেডিসিন দেওয়ার উদ্দেশ্য থাকে পিরিয়ডটা বন্ধ রাখা এবং হচ্ছে ব্যথাটা কমানো। অ্যান্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে মেডিসিন প্রাথমিক পর্যায়ে দেওয়া যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি যে অ্যান্ডোমেট্রিওসিসের প্রাইমারি স্টেজে যদি ধরা পড়ে প্রেগনেন্সি নিয়ে নিতে। প্রেগনেন্সি কিন্তু ইটসেলফ ট্রিটমেন্ট হিসেবে কাজ করে, যেহেতু 9 মাস পিরিয়ড বন্ধ থাকে, তার ছোটো ছোটো অ্যান্ডোমেট্রিওসিসগুলো চলে যায়। এবং হচ্ছে যেহেতু অ্যান্ডোমেট্রিওসিসে প্রেগনেন্সি আসাটাও একটা ইনফার্টিলিটি হয়ে যায়, তো সেই আসাটাও কিন্তু একটা ডিফিকাল্ট হয়। সেই কারণে আমরা প্রেগনেন্সি যারা নিতে চায় তাদেরকে প্রেগনেন্সি আসার জন্য ট্রিটমেন্ট দিই, প্রাইমারি অ্যান্ডোমেট্রিওসিস মানে প্রাথমিক পর্যায়ে আর কি। আর যখন সিস্ট তৈরি হয়ে যায়, চকলেট সিস্ট তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে অপারেশন করে তখন আমরা আবার পরবর্তীতে প্রেগনেন্সি নেওয়ার ট্রিটমেন্ট দিই। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম আমাদেরকে আজকে আউট অফ টপিক যেই প্রশ্নটি আমাদের দর্শক করেছিলেন এন্ডোমেট্রিওসিসের নিয়ে, সেটা ম্যাম আমাদেরকে ইতোমধ্যে বলে দিয়েছেন। ধন্যবাদ ম্যামকে। এবং দর্শক ইসলাম রাশেদ আমাদেরকে যেই কমেন্টটি করেছেন, আপনাকে সেই কমেন্টটি করবার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ইফাত আর ইমু কমেন্ট করেছেন, সার্ভিক এর ভ্যাকসিন কত বছর বয়স পর্যন্ত নেওয়া যাবে না? আচ্ছা, সার্ভাইকাল ব্যাটার যেটা হচ্ছে আমরা বলি যে সেক্সুয়াল এক্সপোজারের আগে দিয়ে দিলে বেটার। হ্যাঁ, যেহেতু ভাইরাসটা কিন্তু এক্সটার্নাল থেকে আসে, মানে হাজব্যান্ডের তরফ থেকে আসতে পারে বা বাইরে থেকে আসতে পারে। তো এইচপিভি ভ্যাকসিনের এগেনস্টে যেহেতু দেওয়া হয়, বেটার হচ্ছে বিয়ের আগে দিয়ে দেওয়া। বাট পরবর্তীতেও এটা কিছুটা কাজ করে, যে এখন বলা হচ্ছে বর্তমানে যেটা যে কোনো বয়সেই কিন্তু দেওয়া যাবে। ঠিক আছে, এখন সার্ভাইকাল ক্যান্সার নির্মূলের জন্য বিভিন্ন ধরনের এখন প্রোটোকল আসতেছে, এবং এটা বলা হচ্ছে যে একদম সম্পূর্ণভাবে যদি নির্মূল করা যায় ভ্যাকসিনেশনের মাধ্যমে এবং ভায়া টেস্ট, পেপস টেস্টের মাধ্যমে যদি নির্মূল করা যায়, তাহলে এটা চেষ্টা করা হচ্ছে। তো ভ্যাকসিন কিন্তু যে কোনো সময় যে কোনো বয়সেই দেওয়া যায়। এখন যার যেই বয়স আছে দেওয়া যায়, আমরা বলি যে 60 বছর বয়স পর্যন্ত দিলেও সমস্যা নেই, মানে বিফোর 60 ইয়ার্স পর্যন্ত। কিন্তু বেটার হচ্ছে বিফোর ম্যারেজ দিয়ে দেওয়া, 9 বছর বয়স থেকে দেওয়া যাবে। ম্যামকে অসংখ্য ধন্যবাদ।
আসলে আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। কিন্তু একটি কোয়েশ্চেন ম্যামকে না করলেই নয় যে আসলে আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলছি, আ আমাদের জরায়ুর মুখের ইনফেকশন নিয়ে, সেটির আসলে করণীয় কি? ম্যাম যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে এর করণীয় গুলো কি? এটা নিয়ে অনেক কিছু বলা হয়ে গেছে অলরেডি। ইনফেকশনের করণীয় কি? এখন জি ম্যাম। ইনফেকশন যদি এটা আমি আগেই বললাম যে জরায়ুর ভিতরে এন্ডোমেট্রাইটিস যেটা মানে ভিতরের পর্দার যে ইনফেকশন যদি হয় সেটা সাধারণত অ্যাবর্শন ডেলিভারির পরে বেশি হয়। এমনিতেও হতে পারে। সেক্ষেত্রে ভিতরে যে ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেই বা ওর মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক দেই এবং পরবর্তীতে আল্ট্রাসোনোগ্রাফি এবং অন্যান্য রক্তের পরীক্ষার মাধ্যমে দেখি যে কোনো এটা কিউর হয়েছে কিনা বা ঠিক আছে কিনা। আর এন্ডোমেট্রাইটিস ভিতরে যদি ইনফেকশন হয়ে পুজ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সেটা ড্রেন করতে হবে ডিএনসি করার মাধ্যমে বা অপারেশনের মাধ্যমে মানে ল্যাপারেটরির মাধ্যমে। আর উপরের ইনফেকশনের গুলো যে উপরের স্ট্রাকচার ইনফেকশনগুলোর মধ্যে যেটা বললাম টিউবে ইনফেকশন যদি হাইড্রোসালফিংস বা মানে পানি জমে যায় বা পুজ হয়ে যায় সেই ক্ষেত্রেও অপারেটিভ ট্রিটমেন্ট লাগবে, পাশাপাশি ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক এগুলো ট্রিটমেন্ট লাগবে। আর প্রাথমিক চিকিৎসা যেটা সেক্ষেত্রে দেখা যায় পেশেন্ট অনেক বেশি তলপেটে ব্যথা, মাসিকের ব্যথা, সহবাসে ব্যথা এই ধরনের বা ক্রনিক পেলভিক পেইন নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো দিই, ব্যথা কমানোর ওষুধ এবং হচ্ছে অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে থাকি এবং পেশেন্টকে অবশ্যই ফলো আপে থাকতে হয়। হ্যাঁ, আর সাদা স্রাব বা ভারী মেনস্ট্রুয়েশনের যে ট্রিটমেন্ট সেগুলো আমরা দিই অনেক সময়। কন্ট্রাসেপটিভ যদি উনি কপারটি নিয়ে থাকেন আমরা খুলে ফেলতে বলি এবং পরবর্তীতে সেটার চিকিৎসা দিই এবং ওনাদেরকে আমরা মুখে খাওয়ার ওষুধ দেওয়ার পাশাপাশি লোকাল কিছু ট্রিটমেন্ট দিতে পারি, যেটা বলা ভ্যাজানাল সাপোজিটরিজগুলো ওনারা ইউজ করতে পারে। তারপরে যে কটারাইজেশন যেটা বললাম সেটা করতে পারি। আর দেখতে হবে যে অনেক সময় জরায়ুর ভিতরে পলিপ থাকে, পলিপ বা জরায়ুর মুখে পলিপ থাকার কারণে ক্রনিক ডিসচার্জ এবং ক্রনিক ইনফেকশন হয়, সেটার ট্রিটমেন্টও অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে পলিপেক্টমি বা ডিএনসির মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি। আর যদি খুব আগে থেকে ইনফেকশন থাকে, জরায়ু সাইনেকিয়া হয়ে যায়, জট পাকায় যায়, সেক্ষেত্রে আমরা ডিএনসি করে আবার সেক্ষেত্রে আবার ট্রিটমেন্ট কিন্তু কপারটি করায় দেয়। তো অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, এটা যার যেরকম সমস্যা সেটা দেখে চিকিৎসা দেওয়া হয়। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম আজকে আ জরায়ুর ইনফেকশন লক্ষণ ও করণীয়র আ সম্পর্কে অনেক সুন্দর, সুন্দর সাজেশন দিয়েছেন এবং আসলে প্রবলেমটা কি এবং তার করণীয় কি হতে পারে বা এর লক্ষণ বিভাগ কিরকম ভাবে আমরা দেখব বা এটা কিভাবে হতে পারে ম্যাম A to Z আ আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। সেজন্য ম্যামকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ম্যামের ব্যস্ত সময় থেকে আমাদের দর্শকদের এত সময় দিয়েছেন, এত রাত অবধি। সেজন্য ম্যামকে জানাই অসংখ্য ধন্যবাদ। মনের খবর টিভিকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি টপিক আমাদের দর্শকদের উদ্দেশ্যে আ তুলে ধরবার জন্য। তার সাথে, সাথে আমাদের সায়েন্টিফিক পার্টনার নাভানা ফার্মাকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অসমিনাকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি অনুষ্ঠান আ দর্শকদের উদ্দেশ্যে আ এভাবে আয়োজন করবার জন্য এবং তার সাথে, সাথে ফিক্সড কেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আ এবং দর্শক অনুষ্ঠানটি শেষ করবার পূর্বে আমি আপনাদের আবার মনে করিয়ে দিতে চাচ্ছি, নতুন বছর আ বর্ষপূর্তি ফুর্তি ধামাকা অফার। মনের খবর ম্যাগাজিনের বাৎসরিক গ্রাহক হয়ে আপনারা জিতে নিতে পারেন আ একটি স্মার্টফোন। বিস্তারিত জানতে আপনারা ভিজিট করুন মনের খবরের ওয়েবসাইটে www.monerkhobor.com এ। আপনারা সেখানে গেলে পুরো অফারটির ব্যাপারে ডিটেইলস জানতে পারবেন। আ এবং যাবার পূর্বে আমি ম্যামকে একটু অনুরোধ করব দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। ধন্যবাদ মৌ। লাবণ্য ফার্মাকে ধন্যবাদ এবং মনের প্রতিলিপিতে অসংখ্য ধন্যবাদ। আর ফিক্সে অসমিনাকে ধন্যবাদ। আম আমি আশা করব আমাদের মহিলাদের আসলে এখন বর্তমানে মহিলারা কিন্তু সব ক্ষেত্রেই এগিয়ে আছে। একটা ইনফেকশনের কারণে কেন মহিলারা পিছনে পড়ে থাকবে? সে কারণে অবশ্যই মহিলাদের নিজেদেরকে সচেতন হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে এবং জরায়ুর মুখের পরীক্ষা অবশ্যই করতে হবে এবং যেহেতু ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, ভ্যাকসিন দিতে হবে এবং অবশ্যই আমার মতে প্রত্যেকেরই ৬ মাস ১ বছর পর জরায়ু পরীক্ষা করানো এবং ডক্টরের কাছে শরণাপন্ন হওয়া প্রয়োজন। যে যাতে সে পরবর্তী তার জীবনটা থেকে সুন্দরভাবে সে তার ফ্যামিলিটাকে চালাতে পারে এবং
ব্যথামুক্ত জীবন, মানে ব্যথা, সারাক্ষণ ব্যথা, কোমর ব্যথা, এই ব্যথা থেকে যাতে সে মুক্তি পেতে পারে এবং সুন্দরভাবে তার লাইফস্টাইলটা মেনটেন করতে পারে। এবং তার একটা মহিলা যখন সুস্থ থাকে তখন কিন্তু তার ফ্যামিলিটাও সুস্থ থাকে, তার বাচ্চা কাচ্চারাও আনন্দে থাকে, সুখে থাকে। তো আমার ইয়ে হবে যে অবশ্যই মহিলারা সচেতন হতে হবে। আমাদের পরিবারকে বলবো যে মহিলাদেরকে অবশ্যই সাপোর্ট দিতে হবে, তার সামান্যতম যে কোমর ব্যথা বা ইনফেকশনটাকে অবহেলা না করা, ডক্টরের শরণাপন্ন হওয়া অবশ্যই উচিত। ধন্যবাদ। ধন্যবাদ ম্যামকে। ম্যাম একটি অনেক সুন্দর কথা বলেছেন যে বর্তমান সময়ে নারীরা অনেক এগিয়ে গিয়েছে। একটি ইনফেকশনের কারণে কেন নারীরা পিছিয়ে যাবে? ধন্যবাদ ম্যামকে আজকে জ্বরের ইনফেকশন সম্পর্কে আমাদের দর্শকদের এত ডিটেইলস এ ধারণা দেবার জন্য, এবং দর্শক যারা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদেরকে আপনাদের প্রশ্নগুলো পাঠিয়েছেন বা আমাদের সঙ্গে অনুষ্ঠানের শেষ অবধি যারা ছিলেন, আজকে অনুষ্ঠানটি দেখেছেন। আশা করছি তারা আজকে অনুষ্ঠানটি থেকে অনেক কিছু শিখেছেন। আপনাদের অনেক কনফিউশন দূর হয়েছে এবং আ সেজন্য ম্যামকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, এবং তার সাথে মনের খবর টিভিকেও জানাচ্ছি ধন্যবাদ। নাভানা ফার্মাকে জানাচ্ছি ধন্যবাদ, পিক্সেফকে জানাচ্ছি ধন্যবাদ এবং অজমিনাকেও জানাচ্ছি ধন্যবাদ। আসলে সকলের প্রয়াসেই আজকের এই অনুষ্ঠানটি দর্শকদের উদ্দেশ্যে প্রেজেন্ট করা সম্ভব হয়েছে। আর দর্শক, কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।